অসৎ ধর্ম বিজয় উপলক্ষে আজকের যে কর্মসূচি, এখানে যে মঞ্চ থেকে প্রাকৃতিক সেবাশ্রম মঞ্চ থেকে যে অনুষ্ঠানটা পরিচালিত হচ্ছে, এখানকার যারা এই মঞ্চের যারা দায়িত্বে রয়েছেন কর্মকর্তা, তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। দ্বিতীয়ত হচ্ছে আজকের এই প্রোগ্রামটা করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন গুণীজনরা আপনারা উপস্থিত হয়েছেন এবং সকলে মিলে আজকে যেন মনে হচ্ছে মল্লিবাসী সমাজ অনেকটা জাগছে, এই প্রোগ্রাম থেকে অনেকটা অনুভব করা হচ্ছে। তো যেহেতু আপনারা এখানে সকলে অবগত আছেন, তো অনেক বিশিষ্ট গণিজন আছেন। এই অসুর স্মরণ সভাকে কেন্দ্র করে অনেক বই, সাহিত্যিক অনেক কিছু লিখে ফেলেছেন। তো আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি দুই একটা কথা আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সামনে সেটা তুলে ধরব। কথা হচ্ছে আজকের এই যে অসুর স্মরণ সভার মধ্য দিয়ে যে সম্রাট অশোকের ধর্ম বিজয়, যে একটা সংস্কৃতি বিপ্লব সারা বাংলায় গড়ে উঠেছে, আপনারা জেনেছেন সেটা মালদাতে কিছু আমরা প্রভাব ফেলতে পেরেছি এবং কলকাতা শহরের মতন আজকে মিলনদা বা আপনার যে সাথীগুলো যেভাবে কাজ করছেন, আমরা সত্যি আপ্লুত হয়েছি। এতদিন তো আসেনি, এতদিন আমাদের যিনি মাঝি পারগানা গাওতার সভাপতি তো আপনারা জানেন চরণ বেশরা মহাশয়, উনি আসতেন। আমরা সেভাবে সরাসরি আসতে পারিনি, আজকে আসলাম, দেখলাম, ভালো লাগলো যে এত মানুষ এখানে মিলিত হচ্ছে, এই বিচারধারাকে নিচ্ছে, সত্যি একটু আপ্লুত হয়েছে। তো কথা হচ্ছে আমরা যে লড়াইটা করতে যাচ্ছি বা যে লড়াইটা শুরু করছি, সেটা অনেকের কাছে মনে হতে পারে লড়াইটা খুব সাধারণ, কিন্তু মাঝি পারগানা গাওতা বা আমরা যারা এই লড়াইটাকে মনে করি, যদিও আমরা মনে করি লড়াইটা এত কঠিন এবং এত জটিল, সেই জটিল এবং কঠিনের মধ্য দিয়েও আমাদের এই লড়াইকে জিততে হবে। আমাদের অনেক সাথী এই লড়াইয়ের বিষয়ে মনে করতে পারে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজ, আমরা তো 85%, আমরা 85% মানুষগুলো সম্মিলিত এক জায়গায় ঐক্যবদ্ধ হতে পারছি না কেন? আমরা স্টেজে বা যে কোনো প্রান্তে আমরা তো 85% মানুষ, একটা গণতান্ত্রিক ডেমোক্রেসি দেশে 85% মানুষ এক জায়গায় আসতে পারছি না কেন? কি তার কারণ? তার কারণটা আপনারা সকলে জানেন। আমরা 85 সংখ্যায় বেশি হলেও আমাদের যে মাথা, সেই মাথাটা আমাদের নয়। আমাদের যে মাথা সেটা আমাদের দখলে নেই। কাদের দখলে আছে? আমাদের শত্রুর দখলে রয়েছে। যে 85% জনগোষ্ঠী এসটি, এসসি, ওবিসি সমাজের যে মাথা, সেই মাথাটা আমাদের নয়, তারা দখল করে রেখেছে। সেই দখলের নামটাই হচ্ছে তাদের সংস্কৃতি, কালচার। এই কালচারে আমাদের মাথাগুলোকে সেইভাবে তৈরি করে দিয়েছে। তাই আমরা মনে করি যে মাথাটা আমরা 85% মানুষ বলছি, 85% মানুষ বলছি, সেই মাথা আমাদের মাথা নয়, সেটা দখলে আছে আমাদের শত্রু ব্রাহ্মণ্যবাদী শক্তিরা। এই কারণে এই লড়াইটা আপনারা যতই মনে করতে পারেন আমরা 85% মানুষ এক হয়ে যাব, এক হতে পারবো না, দিবে না। কেননা আমাদের শত্রুরা যে সংস্কৃতির মধ্য দিয়ে আমাদেরকে বিভাজিত করে দিয়েছে, যে সংস্কৃতি তারা উপনিবেশিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত করে যুগ যুগ
আমাদেরকে গোলাম করে রেখে দিয়েছে, সেটা মানে আজকে আমরা প্রবচন করলাম বাড়িতে গিয়ে, যে দাদা বলছিলেন যে এখানে অসুর সভা করছি, বাড়িতে গিয়ে আবার আমাদের অন্যান্য সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি। এটা হবে হবে এটা স্বাভাবিক হবে। এই কারণে একজন বিখ্যাত দার্শনিক, আপনারা নাম শুনেছেন, জন ফস্টার, নাম শুনেছেন? উনি একটা কথা বলেছিলেন, পৃথিবীতে নির্যাতিত মানুষগুলোকে যদি আরো জোর করে তাদেরকে শোষিত করা যায়, তাহলে তাদের মাথায় কখনো বস্তুবাদ বা বাস্তব বা বিজ্ঞানবাদ বা যুক্তিবাদকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই কারণে এই বস্তুবাদ বা যুক্তিবাদ বা বিজ্ঞানবাদকে প্রতিষ্ঠিত হয়ে গেলে মানুষ সচেতন হয়। তাই উনি চেয়েছেন এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে শক্তভাবে ধরে রাখার জন্য মানুষকে ভাববাদী, মানুষকে ভোগবাদীর চিন্তায় রাখা। ভারতবর্ষের সমস্যা হচ্ছে এটা, 4500 বছর থেকে আমরা পরাজিত কেন? কেননা আমরা ভোগবাদী এবং ভাববাদীর যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা পৃষ্ঠপোষকতা করি। এখানে ভারতবর্ষে আমাদের শত্রুরা বলে দিচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা কি? আতঙ্কবাদ, সন্ত্রাসবাদ, মাওবাদ। আপনারা জেনে রাখবেন, ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যুক্তিবাদ প্রতিষ্ঠিত করা। ভারতবর্ষে যদি যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষে যদি বস্তুবাদ প্রতিষ্ঠিত হয়, ভারতবর্ষে যদি বিজ্ঞান মতবাদ প্রতিষ্ঠিত হয়, তাহলে ভারত গণতন্ত্র দেশে হাঁটতে বা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বা সংবিধান প্রতিষ্ঠিত হবে, এই আশা মাঝি পারগানা মনে। ভারতে এখনো যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়নি, ভারতে এখনো বিজ্ঞান মতবাদ প্রতিষ্ঠিত হয়নি। এটা যতদিন পর্যন্ত এই জায়গাটা আসতে পারছি না, ততদিন পর্যন্ত ভারতে গণতন্ত্র আশা করা যাবে না, ভারতে সংবিধান প্রয়োগ পর্যন্ত করা যাবে না। কেননা আমরা 85% মানুষের মাথা কাদের দখলে? আমাদের 3% শত্রুরা। আর এটাকে যদি আমরা সমাপ্ত করতে পারি, তার একটাই কারণ বা এটা সমাপ্তের একটাই রাস্তা আমরা মনে করি, সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া এর মুক্তির কথা আমরা খুঁজে পাইনি। কেননা যে কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যে কোনো দেশে আজকে উন্নতির পথে এগিয়েছে, সেই সমস্ত দেশে আগে কালচার রেভলিউশন হয়েছে। আপনারা জানেন চীনের কথা, চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে যে কালচার রেভলিউশন হয়েছিল, তো চীন আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রেও ইতিহাস যদি আমরা দেখি, আর সেই ইতিহাস যদি আমরা পর্যবেক্ষণ করি, আর ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই বা সেখান থেকে যদি আমরা নিই, তাহলে দেখবেন যে ভারতবর্ষেও যে আমরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছিলাম, সেটা হচ্ছে সংস্কৃতি বিপ্লবের ফলে। আমরা খ্রিস্টপূর্ব 325-এ আমাদের বুদ্ধের যে দর্শনের ফলে, সংস্কৃতি বিপ্লবের ফলে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে পেয়েছিলাম। সংস্কৃতি বিপ্লবের ফলে আমরা মহারাষ্ট্রে আমরা দেখেছিলাম শিবাজি রাজত্ব কিভাবে এসেছিল। সেখানে সন্ত যারা ছিল তারা সংস্কৃতি বিপ্লব করেছিল। ভারতবর্ষে এই মুহূর্তে মাঝি পারগানা গাঁওতা এটাই মনে করে সাংস্কৃতিক বিকল্প আমরা কোনো সমাজ গঠন করতে পারবো না। আর যতদিন পর্যন্ত সমাজ গঠন হবে না, ততদিন পর্যন্ত সত্তা বা ক্ষমতা দখল করা যাবে না। আমরা এটা মনে করি। তাই এই সাংস্কৃতিক বিপ্লব যে সংস্কৃতি বিপ্লব পরিচালনা করার জন্য আমরা মনে করি দুই ধরনের বাহিনীর প্রয়োজন রয়েছে। এক, সামরিক বাহিনী, দুই, সংস্কৃতি বাহিনী। সামরিক বাহিনীর মধ্য দিয়েও
যেমন মাও সেতুং ক্ষমতা দখল করেছিল এবং সাংস্কৃতিক বাহিনীর মধ্য দিয়েও মানুষের চিন্তা ভাবনা ভোগবাদ ভাববাদকে ধ্বংস করবে, এটার জন্য সাংস্কৃতিক বাহিনীর দরকার। আশা করি মিলনদা এটা চেষ্টা চালাচ্ছেন। আমি কালকে আলোচনা করলাম, ওরা শুনলাম উনি চালাচ্ছেন। এই বাহিনী ছাড়া কিন্তু এত বছরের জটিল সমাধান করা দুঃপ্রাহত। তাই গণ আন্দোলন বা রাজসত্তা আসার আগে যেমন সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন হয়, ক্ষমতা টিকে থাকার জন্য আরো জোর করে চালিয়ে যেতে হয় সাংস্কৃতিক বিপ্লবে। আজকে দেখবেন আমাদের শত্রুরা যারা কেন্দ্রে রয়েছে বা রাজ্যে রয়েছে, তারা ক্ষমতায় রয়েছে, অথচ সমস্ত কীর্তন থেকে, দুর্গা পূজা থেকে, কালী পুজো থেকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যত বেশি হচ্ছে, তাহলে তাদের কি প্রয়োজন ছিল সংস্কৃতি বিপ্লব করার প্রয়োজন ছিল? কিন্তু না, তারা এই ফর্মুলা জানে আমাদের শত্রুরা। জানার জন্যই ক্ষমতা থাকলে জোর করে আবার কিভাবে মানুষকে সাংস্কৃতিক মাধ্যমে গোলাম তৈরি করা হবে তারই প্রচেষ্টা চালিয়েছে। ওই জন্য দেখবেন যত সব গ্রামে গঞ্জে দেখবেন 7 দিন 8 দিন ধরে অষ্টপ্রহর হতেই যাচ্ছে, এগুলো কি? এবং সিরিয়াল থেকে যতগুলো টেলিভিশন, যতগুলো দূরদর্শন, যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে আমাদের মানুষকে গোলাম থেকে সাংস্কৃতিক মাধ্যমে গোলাম করার চেষ্টা চালাচ্ছেন, সেটা আপনারা লক্ষ্য করবেন। যেমন রাশিয়া ছিল সমাজতন্ত্র দেশ, আর আমেরিকা ছিল পুঁজিবাদী বা গণতান্ত্রিক দেশ। তো পুঁজিবাদী দেশ কিভাবে রাশিয়ার সমাজতন্ত্রকে ধ্বংস করেছিল, সেই ইতিহাস ভারতবর্ষের মানুষ বা বহুজন মানুষ যতক্ষণ পর্যন্ত সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো না, কিভাবে ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে রাশিয়াকে সমাজতন্ত্র শব্দ থেকে উঠিয়ে দিয়ে কিভাবে তারা শেষ করলো আমেরিকা, সেই ফর্মুলাই কিন্তু আমাদের এই দেশে চলছে। সেই সেম ফর্মুলা অনুসারে আমাদেরকে গোলাম বানানো হচ্ছে। একই রকম বিকৃতি সংস্কৃতি, বিকৃতি কালচার তাদেরকে মুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষগুলোকে। এই ফর্মুলায় চলছে আমাদের শত্রুরা। যতক্ষণ পর্যন্ত সেই ইতিহাস রাশিয়া কিভাবে সমাজতন্ত্র ধ্বংস হলো আমেরিকার কাছে থেকে, সেই ইতিহাসটুকু যদি আমরা না জানতে পারি, তাহলে ভারত বহুজন রাজ বা বহুজন বিচারধারা বা বহুজন সংস্কৃতি কিভাবে পুনরুদ্ধার করতে পারবো, সেটা অনেকটা খুব কষ্ট হবে বলে আমরা মনে করি। তো কথা হচ্ছে, এই জন্যই আমাদের সংস্কৃতির বিপ্লবের প্রয়োজন রয়েছে। এবং এই সংস্কৃতি বিপ্লবের মধ্য দিয়ে আমরা আমাদের আত্মপরিচয়, আমাদের যে আত্মপরিচয় বা আমাদের মধ্যে আত্মসম্মান জেগে উঠবে বলে মনে করে মাঝি পারি। কেননা সংস্কৃতি ছাড়া কোনো জাতি, কোনো সমাজ সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে না। তাই সংস্কৃতি একটা মানুষ বা মানব সমাজের একটা বড় অঙ্গ। তো এই সংস্কৃতির মধ্যে আপনারা দেখবেন যে এখানে বিষয়বস্তু আছে যে এই সংস্কৃতি বিপ্লব সারা বাংলায় বা সারা ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে, তারও আমরা লক্ষ্য করছি। তো এখানে বিষয়বস্তু দেওয়া আছে যে অসুর কারা, অসুররা কে মিলনদা বলেছে এবং আপনারা অনেক এই বিষয়ে জেনেছে। আমি সেই বিষয়ে বলবো না। তো অসুর সভ্যতার ইতিহাস আমাদের কাছে যতটুকু জানা আছে, তো এই যে 70,000 বছরের ইতিহাস অস্ট্রিক জনগোষ্ঠী, কোন জনগোষ্ঠীর ইতিহাস, তারা যে কোন দেশে কোথায় কি গিয়েছে, সেইটা কিন্তু বিশেষত লিখিত ইতিহাস না থাকলেও আমরা যারা অস্ট্রিক জনগোষ্ঠীর মধ্যে যারা সাঁওতাল কমিউনিটি রয়েছি, তাদের কাছে কিন্তু মৌখিক বাটা সংস্কৃতির মধ্যে সেই ইতিহাস লুকিয়ে আছে। কেননা
ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস তো লেখা হয়নি, আর যে ইতিহাস লেখা হয়েছে সেটা আমাদের গোলামি করাবার জন্য ইতিহাস লেখা হয়েছে। ভারতের প্রকৃতি ইতিহাস লেখা হয়নি, এটা রবীন্দ্রনাথ থেকে বঙ্কিমচন্দ্র থেকে সকলেই বলেছে। তো ভারতবর্ষে ইতিহাস ছিল না এটা নয়, ভারতের ইতিহাস ছিল, কিন্তু সেই ইতিহাসকে আমাদের শত্রুরা সঠিক ইতিহাসকে কি করেছে? ধ্বংস করেছে। ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নেই, সেটাকে আবার কি করেছে? বিকৃতি করে দিয়েছে। ধ্বংস করেছে আবার সেটাকে বিকৃত করেছে। সেখান থেকে সে সঠিক ইতিহাসটাকে খুঁজে বের করা সত্যি একটা গবেষণার প্রাসঙ্গিকতা থাকে, আর ইতিহাসের কাজই হচ্ছে গবেষণা করা। ব্রিটিশ ঐতিহাসিক, বিখ্যাত ঐতিহাসিক বেউরি কি বলেছেন? ইতিহাস মানে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের কাজ হচ্ছে গবেষণা করা, বিশ্লেষণ করা, পর্যবেক্ষণ করা, সর্বোপরি সত্যের কাছে সেটাকে সম্মুখে তুলে আনা। ইতিহাস তার মানে ইতিহাস এক জায়গায় থাকতে পারে না, ইতিহাসের কাজ হবে সত্যকে অনুসন্ধান করে চালিয়ে। সেই দৃষ্টিভঙ্গি অনুসারে ভারতবর্ষের যে ইতিহাস, যে আমরা যে প্রথাগত যে ইতিহাস, আমরা বুদ্ধের যে ইতিহাস, সেখান থেকে বেশিরভাগে আমরা সাহিত্যে বা ভারতের ইতিহাস লক্ষ্য করেছি। কিন্তু বুদ্ধের আগে থেকে কি ইতিহাস ছিল সেটা কিন্তু স্পষ্ট কোথাও আমরা দেখতে পাই। তবে আমরা যারা খেলোয়াড় বা আমরা আর্য এবং অনার্য রাজ্যের লড়াই, যে আমাদেরকে পরাজিত করলো আমাদের শত্রুরা, তারা দস্যু রক্ষক, পরবর্তীকালে পুরাণে সেটা রাক্ষস করা হয়। যারা শত্রুরা যখন এইভাবে নাম দিচ্ছে পরাজিত মানুষগুলোকে, তখন এই অস্ট্রিক জনগোষ্ঠীর মধ্যে যারা প্রতিবাদী ছিল তারা কিন্তু বলল না, ওরা বিকৃতি, হীনমন্যতার নামগুলো সমাজের মধ্যে দিতে চাচ্ছে বা দিচ্ছে। যেমন বিকৃতি নাম কিরকম বলবো আপনাদেরকে, যেমন আদিবাসীরা এদেরকে এখন শাসক শ্রেণীরা বলে এদেরকে কি? বনবাসী। ঠিক আছে, কারণ শব্দগুলো যদি আমরা না জানি, শব্দ আমাদেরকে জব্দ করবে, আর শব্দের মধ্য দিয়ে আমরা গোলাম হয়ে যাই। তাই শব্দটাকে আমাদেরকে বুঝতে হবে। যেমন সারা ভারতবর্ষের আদিবাসীদেরকে অভিযান করাবার জন্য নাম দিয়েছে কি? বনবাসী। নাকি আমরা যারা কাজ করি তারা তো বুঝতে পারি বনবাসী, গৃহবাসী। বনবাসী মানে বনে যারা থাকে তাদের বনবাসী। যদি আদিবাসী থাকতো তাহলে আমরা 70,000 তার আগেও এখানের বাসিন্দা, এটা পরিচয় হতো। এই জন্য শাসক শ্রেণীরা সুচিন্তিত ভাবে শব্দটাকে প্রয়োগ করাবার জন্য সমাজের মধ্যে দিতে চাচ্ছে বনবাসী, বনবাসী, গৃহবাসী, গুহাবাসী। এই শব্দগুলো সেদিনও করা হয়েছিল যখন আমাদেরকে আক্রমণ করেছিল, সেদিনও করা হয়েছিল, আজকেও সেইভাবে দিতে যাচ্ছে। সেই সময় আমাদের যারা পূর্বপুরুষ ছিল, যেহেতু আপনারা জানেন আদিবাসীরা হচ্ছে নন সারেন্ডার গ্রুপ। আদিবাসীরা এখনো আর্য সংস্কৃতি বা ব্রাহ্মণ্য সংস্কৃতিতে এখনো ঢুকে পড়েনি। এখন না জানলে ঢুকে পড়ে যাচ্ছে, যেহেতু শত্রুরা অনবরত ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে অনবরত সমাজে কাজ করছে। তো এই সময়, যে সময় আক্রমণ হয়, আমাদের শত্রুরা আমাদেরকে যখন নাম দিচ্ছে দস্যু, তারপরে হচ্ছে দানব, দৈত্য, এই সময় আমাদের সমাজে যারা ছিল বা অস্ট্রিক বা খেরোয়াড় যাদেরকে এখন বলা হচ্ছে, তারা প্রতিবাদ দিয়ে যে শব্দটা ব্যবহার করেছিল সেটার নাম হচ্ছে হড় হপন।
হর হপন মানে আমরা মানুষের সন্তান, এটা কিন্তু সেই সময়েও কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছিলেন। এই কারণে এই জনগোষ্ঠী যে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির মধ্যে ঢুকে পড়েনি, এই কারণে আজ পর্যন্ত বাবা সাহেবের সংবিধান থাকা সত্ত্বেও ইমপ্লিমেন্ট হলোই না। এই জন্য এই জনগোষ্ঠীদেরকে যেহেতু এখনো পর্যন্ত ব্রাহ্মণ্য সংস্কৃতির ঢুকে পড়েনি বলে তাদের জল জঙ্গল জমি থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদেরকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে, মাওবাদী উগ্রপন্থী নাম দিয়ে তাদেরকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে। একটাই কারণ, কেননা তার কারণটা হচ্ছে এটা, এখনো তারা ব্রাহ্মণ্য সংস্কৃতি বা ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থাকে মেনে নেই বলে এই চরম অবস্থা। আর এই জনগোষ্ঠী যতদিন পর্যন্ত জীবিত থাকবে তাদের সংস্কৃতিকে নিয়ে, ততদিন পর্যন্ত ব্রাহ্মণ্য সংস্কৃতি ঘুমিয়ে থাকতে পারবে না। আপনাদের কাছে বলে রাখছি কথা, যতদিন পর্যন্ত এই আদিবাসীদের সংস্কৃতি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি জীবিত থাকতে পারবে না। কেননা ভারতবর্ষে আর্য আসার আগে যে সংস্কৃতি এখনো বহন করছে সেটা হচ্ছে খেরওয়াড় বা আদিবাসী বা এই জনগোষ্ঠীর মানুষ। তার আগে এসসি ওবিসি তাদের মধ্যে সেই সংস্কৃতি তারা হারিয়ে ফেলেছে। ছিল আমরা এক বাবা সাহেব বলেছে অসুর মা দ্রাবিড় এরা একই জনগোষ্ঠী, কিন্তু তাদের গোত্র আলাদা আলাদা ভাবে লিখতে। আমরা একই, আমাদের ডিএনএ এক, আমাদের এই ডিএনএ এক, সকলের ডিএনএ এক। আমরা ভারতের মূলবাসী, মূল নিবাসী। তার শব্দ দিয়ে একটু বুঝিয়ে দিতে চাই, যেহেতু বলবেন আরো। আমরা সবসময় যখন আদিবাসী শব্দ ব্যবহার করছি তখন কিন্তু আমাদের যারা শত্রু রয়েছে এই শব্দটাকে তারা খুব পছন্দ করে। ঠিক আছে, আমি লড়াইয়ের দৃষ্টিভঙ্গিতে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমি ডিনাই করছি না আদিবাসী শব্দটাকে। ওরা মনে করে আদিবাসী শব্দ মানে এই সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা। ঠিক আছে, তারপরে জনসংখ্যার তথ্যের ভিত্তিতে এরা কিন্তু সংখ্যায় কম দেখা যায়। আদিবাসী শব্দ যদি আমরা বলি তাহলে কত বলবে? সারা ভারতে 12 কোটি নাকি? আর যদি শুধু খেরওয়াড় যদি বলা হয় সারা ভারতে কত হবে? 1 কোটি। আমরা যদি সেই শব্দটাকে যদি আমরা আদিবাসী শব্দ না বলে মূলনিবাসী শব্দ যদি ব্যবহার করি তাহলে 85% মানুষ আমরা মূলনিবাসী। বলো জয় মূলনিবাসী, জয় মূলনিবাসী। এই কারণে আমাদের শত্রুরা হচ্ছে সচেতন। আমরা অনেকেই মনে করতে পারি আমাদের শত্রুরা সচেতন নয়, আমাদের থেকে 1000 গুণ সচেতন। এই কারণে এই শব্দটুকু আমরা মূলনিবাসী শব্দ দিয়ে যদি আমরা লড়াইটাকে শুরু করি তাহলে আমাদের 85% একটা আওয়াজ তুলবে। আর আদিবাসী যখন বলছি তার মানে 12 কোটির মানুষ। ঠিক আছে, এটুকু মনে হয়, কারণ আদিবাসী এবং মূলনিবাসী শব্দের মধ্যে কোনো পার্থক্য নেই। জল, আমরা জানি জলের সমার্থক শব্দ হচ্ছে নীর, জীবন, তাই না? নীর, জীবন। তো আদিবাসী মানে মূলনিবাসী শব্দ এক সমার্থক। তা লড়াইয়ের দৃষ্টিভঙ্গিতে আমরা কেন বলতে পারি না মূলনিবাসী? মূলনিবাসী, জয় মূলনিবাসী। তো এই সময় আমাদের মানুষগুলো হড় হপন বলে প্রতিবাদ। অনেক ঐতিহাসিকে বলছে আর্যরা কি আক্রমণ করেছে? অনেকে সরাসরি স্বীকার করতে চায় না, না মনে হয় হয়নি। কিন্তু আমাদের যে সাহিত্যিক বা যে কালচার বা যে সংস্কৃতি শুধু যে
শুধু যে ইতিহাস মানে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকলে ইতিহাস বলা যাবে, বা লিখিত ইতিহাসে নেই সেটাকে ইতিহাস বলা যাবে, সেটা কিন্তু নয়। ইতিহাস কিন্তু সংস্কৃতির মধ্যেও থাকে, কাহিনীর মধ্যেও ইতিহাস থাকে, সেটাকে খুঁজে বের করাই হচ্ছে ঐতিহাসিকদের কাজ। তো সেই পর্যায়ে আমাদের মনে হয়েছে, বা আমার মনে হয়েছে, সেই পর্যায়ে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে কালচারের মধ্যে কিন্তু আর্য এবং অনার্যদের লড়াই হয়েছে, সেটা কিন্তু ইতিহাসে আছে আমাদের সংস্কৃতিতে। সেটা কোথায়? সেটা গানে। আমি দু একটা কথা বলবো, আপনারা তো বুঝবেন না, কিন্তু আমার চেষ্টা করব। লড়াইটা যে হয়েছিল আর্য অনার্য, সেই স্পষ্ট গান আমাদের এখনো আমাদের পূর্বপুরুষরা সেই সংস্কৃতি বজায় রয়েছে। সেটা কিরকম? চেতে লেগি কয়ন্ডা মাগো কান, চেতে লেগি কয়ন্ডা কু লড়াইও কান, চেতে লেগি বাদলি কু মাগো কান, ইচে বাহা সারতি কু তুño কান, মারা বাহা কবিতি কু মাগো কান। চে লেগি সীমা ডন্ডি লেগি, সীমা মানে সীমা রেখার জন্য, ঠিক আছে? বাদলি কয়ন্ডা মানে এগুলো এক একটা হলো দুর্গ ছিল, ঠিক আছে? দুর্গ আমরা হরপ্পা সভ্যতা আমরা জানিয়েছি, মোটামুটি 19টা 22টা স্থানকে খনন করা হয়েছে। সেটা ইতিহাস তো আপনারা জানেন যে 22টা স্থানে হরপ্পা সিন্ধু সভ্যতার যে প্রত্নতাত্ত্বিক যে নগর সভ্যতা ছিল সেগুলো খনন করা হয়েছে। তো কিসের জন্য লড়াই করেছিল? সীমার জন্য। সীমা সীমা মানে জায়গার জন্য লড়াই হয়েছিল, হ্যাঁ? এবং এই গানটাও আছে, চেতা লাগি কয়ন্ডা লোক কান ধৌ ধৌ কান্দারি, মানে কয়ন্ডা মানে এই যে দুর্গগুলো পূর্ত কিসের জন্য? ধৌ ধৌ কান্দারি মানে জ্বলে পড়ছে। কিসের জন্য? সীমা রেখার জন্য। এগুলো গানগুলো স্পষ্ট ভাবে লেখা আছে আমাদের সাহিত্যে। যদি সময় থাকে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরা হতো, কিন্তু এখানে তো সময় কম, আরো তো বলবে। কিন্তু সেই তথ্য কিভাবে আর্যরা অনার্য জনগোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে গান স্পষ্ট ভাবে রয়েছে। আমরা জানি হরপ্পা সভ্যতা ধ্বংস আর্যরা আক্রমণ ফলে হয়েছিল, কিন্তু আর একটা কারণও ছিল, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ, এটা ছিল। সেই যে অন্তর্কলহ হয়েছিল সেটাও আমাদের সমাজের মধ্যে, সেই গানের মধ্যে ইতিহাস রয়েছে। সে গানের মধ্যে ইতিহাস হয়েছে। বিরিত মেসে বইহা বিরিত মেসে, হ্যাঁ, এই গানটা এইভাবে আছে, বিরিত মেসে বইহা বিরিত মেসে, চিরগল মেসে বইহা চিরগল মেসে, হ্যাঁ, বাদলি লোক কান, কয়ন্ডা লোক কান। এই গানগুলো ওনারা বলতে পারবেন, যার গ্রাম থেকে এসেছেন। বুঝে যাবে তো এই লয়ে গান? ঠিক আছে তো? গানগুলো বলা যাবে এখন তো? আচ্ছা, আপনি যদি স্পেশাল ভাবে করেন, কন্টাক্ট করবেন মাঝি পারগানা গাওতার সময়, সমস্ত এভিডেন্স আপনাকে দিয়ে দেব, ঠিক আছে? তো যে আপনি এভিডেন্স করবেন, আমরা আছি সব গানগুলো কিভাবে করতে, কিন্তু সময় নেই আমাদের, বলতে হবে, শেষ করতে হবে, আর অন্যান্য বক্তারা রয়েছে। জিনিসটা বুঝাতে চাচ্ছি, সেই জন্য আমি বললাম। তো কথা হচ্ছে, আমরা সেই সময় যে এখনো যে সোসাইটি সমাজের মানুষগুলো ইতিহাস রচনা হয়নি, আমাদের যেমন ইতিহাসের মধ্যে দিয়ে রয়েছে, সামাজিক শিক্ষার মধ্যে রয়েছে, যেমন এই যে ইতিহাস, আমি যেটা বলতে চাচ্ছি, 70,000 বছর ইতিহাস স্পষ্ট ভাবে আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে। ইড়ি পিপড়ি লাং জানাম নেন, খোঁজ কামাল লাং খোঁজ নেন, হার হাতার লাং হারারে, হ্যাঁ, চেরি দিসম, চম্পা দিসম, এরে দিসম, সাসাং বেড়া, কয়ন্ডা দিসম, সিংহ দিসম, জয় চম্পা দিসম। আমরা হরপ্পা সিন্ধু সভ্যতার নাম আমরা জন মার্শালের কাছে কি শিখেছি? এই নামটা হচ্ছে হরপ্পা। ঐতিহাসিক জন মার্শাল নাম দিয়েছেন, সেটা জানেন কিনা আপনারা? যে হরপ্পা সিন্ধু সভ্যতার নামটা কে দিয়েছে? ব্রিটিশ ইতিহাসিকরা। জন মার্শাল, পরবর্তীকালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়,
এরা নামটা দিয়েছে, স্থানটার নাম হচ্ছে হরপ্পা বা সিন্ধু, ওরা দিয়েছে। কিন্তু আক্ষরিক অর্থে সেটা কি ছিল? কিন্তু আমাদের সংস্কৃতিতে সেটা আছে চৈ চম্পা, ঠিক? সেটা ছিল চৈ চম্পা, চৈ চম্পা দিছে। কিন্তু এই যে ঐতিহাসিক যেটা নামগুলো হরপ্পা, লোথাল, কালিম্বাং, এগুলো জায়গাগুলো তো আমাদের ব্রিটিশের ঐতিহাসিকরা এগুলো নাম দিয়েছে। কিন্তু আমাদের যে ইতিহাসের মধ্যে সেটা নামটা ছিল কি চৈ চম্পা। তো এত ইতিহাস রয়েছে যেগুলো মানে গবেষণার প্রাসঙ্গিক। আপনারা জানবেন আজ পর্যন্ত সমস্ত কিছু স্ক্রিপ্টকে পড়তে পারলো সারা বিশ্বের মানুষ, নাকি? বেবিলনি সভ্যতার যে স্ক্রিপ্টটা রয়েছে, লিপিটা, সেটাও পড়তে পেরেছে, নাকি? তারপরে আমাদের ব্রহ্মলিপি আমরা যেটা বলছি, যেটা আমাদেরকে শত্রুরা ব্রহ্মলিপি শিখিয়ে দিয়েছে অশোকে, সেটা অ্যাকচুয়ালি ব্রহ্মলিপি বলা চলে বা প্রাকৃতিক লিপি আমরা বলতে পারি। তো এই যে সব মানব সভ্যতার বিবর্তনে যে পাঁচটা মানব সভ্যতা আমরা লক্ষ্য করব, সেই সভ্যতার সমস্ত লিপিগুলো উদ্ধার করা হলো। আজ পর্যন্ত হরপ্পা সভ্যতার লিপি পাঠ উদ্ধার করতে পারলো না সারা বিশ্বের ইতিহাসিকরা বা ভারতের ইতিহাসিকরা। কেন? এটা আপনারা এখানে অনেক বুদ্ধিজীবী রয়েছে, এটা গবেষণা করেন। অনেকে বলছে লিপিটা কিছু আছে, মানে কিছু আগে আকৃতি ভঙ্গিতে, কিছু ভাব ভঙ্গিতে রয়েছে, মানে হাজার বছরের বিবর্তনের ফলে সেটা উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু দুঃখের বিষয়, যে লিপিটাকে উদ্ধার করে দিয়েছিল, কিছুটা উদ্ধার করতে পেরেছিল, তারা কিন্তু শত্রুরা মেলে ফেললো। আপনারা নাম শুনেছেন? আর কে ভার্মা নাম শুনেছেন? বিহারের ডেপুটি কমিশনার ছিল, ভারতের একটাই বই রয়েছে, যে গবেষণা রিসার্চটা ছিল, তাকেও মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন বাংলার একজন সুপণ্ডিত আমরা মনে করি এসকে বিশ্বাস, স্বপন কুমার বিশ্বাস, তার কাছে একটা কপি ছিল, কিছু ইন্টারনেটেও কিছু পাওয়া যায়। সেই বইয়ের মধ্যে দিয়ে এই যে লিপি, হরপ্পা সভ্যতার স্ক্রিপ্ট কি ছিল 50% পুনরুদ্ধার করেছিল। পরবর্তীকালে সেই লোকটাকে মেরে ফেলা হয়েছে। তাহলে সেই লিপি পুনরুদ্ধার হল না। আজকে এই জন্য অনেকে মনে করেন যে হুজুর দুর্গার নামটা, ঠিক আছে, হুজুর দুর্গার নাম তো এটা তো কাল্পনিক। মহিষাসুর অনেকে বলেছিল কাল্পনিক। যখন বাবা সাহেব জ্যোতিরাও ফুলে, তারপরে হচ্ছে ঐতিহাসিক ভিনসেন্ট বক্তব্য কি দিয়েছেন, ঐতিহাসিক ভিনসেন্ট, বিখ্যাত ঐতিহাসিক ভিনসেন্ট কি বলছে? তামার আবিষ্কার ভারতে মহিষাসুরের সময়ে আবিষ্কৃত হয়েছিল। তারপরে বাবা সাহেব জ্যোতিরাও ফুলে তারাও বলছে মহিষাসুর একজন মুক্তিগামী শাসক ছিলেন। তারপরে তো আমরা মধ্যপ্রদেশে তার আর্কিওলজিক্যাল এভিডেন্স এখনো মন্দির রয়েছে। অনেকে এটা নিয়ে ধাঁধা চালিয়েছিল। এখন যে ধাঁধাটা চালিয়ে যেতে চাচ্ছে আমাদের শত্রুরা, হুজুর দুর্গা কি ঐতিহাসিক চরিত্র? হুজুর দুর্গা কি সত্যি ঐতিহাসিক চরিত্র? হুজুর দুর্গা ঐতিহাসিক চরিত্র কি না, তার আগে আমাদের মনে হয় সর্বভারতীয় ইতিহাসিকরা একটু সাঁওতাল জনগোষ্ঠীর দিকে একটু রিসার্চ করার দরকার মনে পড়ে মাঝি পারগানা। যদি সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে যদি সেটাকে রিসার্চের দিকে সারা বিশ্বের ইতিহাসিকরা যায়, তাহলে হুজুর দুর্গা পুনরুদ্ধার হয়ে যাবে। হুজুর দুর্গা পুনরুদ্ধার হয়ে যাবে ঐতিহাসিক চরিত্র কি না। কেননা হুজুর দুর্গা অনেক ইন্টেলিজেন্স বা অনেক বুদ্ধিজীবীরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। যেমন এই যে সিলটা, এই যে আপনারা হরপ্পা সভ্যতার যে সিলটা দেওয়া হয়েছে, এটা প্রথমে রমেশচন্দ্র মজুমদার, এস চৌধুরী, এস এস
ডক্টর এরা বলছিল পশুপতি সিং, ওই তো আছে নাকি, এটা ব্যাখ্যা দিয়েছিল। এটা হচ্ছে পশুপতি সিং। যখন আমাদের শ্রবণ কুমার বিশ্বাস যে সেই কালে সিন্ধু হরপ্পা সভ্যতা ধম্ম যে বইটা যখন উল্লেখ করলেন, না 28তম বুদ্ধ হচ্ছেন 28তম বুদ্ধ, তার আগেও বুদ্ধ ছিল, বুদ্ধ একটা পরম্পরা নীতি। তখন মনে করলেন হতে পারে ইনি একজন প্রথম বুদ্ধিস্ট হতে পারে, মনে মনে হতে পারে তিনি প্রথম বুদ্ধিস্ট হতে পারেন। কেন না? কারণ ভারতবর্ষের সভ্যতা আদিবাসী সংস্কৃতির একটা চরম বিকাশের নাম হচ্ছে বুদ্ধ সভ্যতা, এটুকু মনে রাখতে হবে। কারণ বুদ্ধ যে আপনারা জানেন, বুদ্ধের যে নাম আমরা যেটা জানি সেটা হচ্ছে গৌতম, নাকি? কিন্তু এই গৌতম নামটা অনেকটা ব্রাহ্মণীকরণ করা হয়েছে। তার নাম ছিল গৌতম। গৌতম শব্দটা হচ্ছে অস্ট্রিক, গৌতম শব্দটা হচ্ছে কোল। গৌতম মানে দইয়ের যে গৌতম আমরা যেটা বলি সান্তালিতে গৌতম, গুড় গৌতম, ঘি যেটাকে বানানো আমরা, এই গৌতম শব্দটা। বুদ্ধের যে মা ছিল কি ছিল? কোন বংশীয়, সাক্ষরতা ছিল, আদিবাসী ছিল। গৌতম বুদ্ধ শাক্য বংশের, মা ছিল কোন বংশের? কোনরা তো কারা? আমরা তো কোনরা। তো কথা হচ্ছে এই যে এটাকে বলা হচ্ছে, তো আমরা এখানে দেখবো চিত্রটা স্পষ্ট ভাবে লক্ষ্য করবেন, সিং রয়েছে নাকি, লেখা আছে ছবিতে সিং। তো এই সিংটা কি হতে পারে? এখনো মধ্যপ্রদেশে যাবেন, আমাদের যারা ট্রাইব রয়েছে তারা কিন্তু মাঝে মাঝে মোষের সিং গুলো রাখে। এটা হচ্ছে তার পরম্পরা, এটা একটা পরম্পরা। এটা যোগী হতে পারে, বুদ্ধ হতে পারে, কিন্তু উনি ছিলেন রাজা। স্পষ্ট ভাবে অস্ট্রিক সিভিলাইজেশন অফ নিত্যানন্দ, আপনারা বইটা পড়বেন, উনি কিন্তু ডাইরেকশন দিয়েছেন। তাহলে উনি সিং পড়েছে, রাজার মতন বসে রয়েছেন। এখনো মধ্যপ্রদেশের মানুষরা এখনো এই মোষের সিং তাকে ব্যবহার করে। এই যে মহিষাসুর নামটা আমাদের মিলনদা ব্যাখ্যা করেছেন, অনেকবার ব্যাখ্যা আপনারা শুনেছেন। এই মহিষাসুরের নামটাকে আমরা ছত্তিশগড় মধ্যপ্রদেশে যাব, তখন এই মহিষকে কি বলা হয়? মহিষাসুর, নাকি? মহিষাসুর, ময়নাসুর, এইভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাবে একে মানত আমাদের সমাজের মানুষ। কোথাও এই মহিষাসুরকে ধন দেবতা হিসাবে মানেছে, কোথাও একে বন দেবতা হিসাবে মেনেছে, কখনো আবার কুল দেবতা হিসাবে মেনেছে এই মহিষাসুর, কিন্তু সকলে মানত বিভিন্ন। কিন্তু আমাদের যারা অস্ট্রিক সিভিলাইজেশনের আমরা যারা এখন বর্তমান ট্রাইব জনগোষ্ঠী, আমরা কিন্তু একে হুদুর দুর্গ নামে আমরা মানতাম। তার একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যখন এটা তো আমরা হসুর স্মরণ সভা যেটা আমরা দিল্লিতে প্রথম হয়েছিল, সেটা প্রথম হয়েছে 2011 সালে। কিন্তু অনেকে মনে করতে পারেন এটা অসুর স্মরণ সভা মনে হয় 2011 সালে এটা প্রভাব ফেলেছে, কিন্তু না। উত্তরবঙ্গে আমরা কাজ করতে গিয়ে একটা জায়গায় আমরা খুঁজে পেলাম 1990 সালে, কাগজটা আমি লিখে রেখেছি, কারা যদি এভিডেন্স দেখতে চান মাঝি পারগানার গাওতার কাছে প্রমাণ দেখতে চান, আপনারা এই কোন ধারা ব্যক্তিগত কথাগুলো বলছেন আমাদের কাছে আছে। মাঝি পারগানা গাওতার দায়িত্ব নিয়ে কথা বলছে যে এভিডেন্সটা 90 সালে যে ক্লাবটা নাম দিয়েছে হুদুর দুর্গা। হুদুর দুর্গা যে ক্লাবটা নাম দিয়েছে 90, অসুর সভা শুরু হয়েছে কবে? 2011 সালে। সেই মানুষগুলো জানলো কি করে? কি করে জানলো? যখন আমাদের সংগঠনের কর্মকর্তারা যায়, তারা বলছে আমরা যখন সান্তাল পরগনা থেকে আসি তার আগে থেকে ওদের পূর্বপুরুষরা বলে এসেছে, জেনেছে। আর দুর্গা নামটা
পুংলিঙ্গ, এটা কোনো স্ত্রীলিঙ্গ নয় নাকি? দুর্গা নামটা এখনো পুংলিঙ্গ, দুর্গা এখনো আছে। আমি তার এভিডেন্সটা নিয়েছি, ডকুমেন্টসটা নিয়েছি যে দুর্গা নামটা পুরুষের, মহিলাদের। মানে দুর্গা নাম যদি পুরুষের হয়, আমাদের যে সোসাইটির পরম্পরা অনুসারে আমার ছেলে যদি হয়, আমার ছেলের নাম দুটো থাকবে, একটা আমার বাবার নাম থাকবে আর একটা ডাক নাম থাকবে। কি বুঝতে পারলেন? দুটো নাম, কি বংশ পরম্পরা নাম রাখতে হবে। আমার ছেলে যদি নাম হয়, ডাক নাম যদি সিদ্ধার্থ হয়, আমার বাবার নাম মানু, তাহলে মানু নামটা রাখতেই হবে। এটা সমাজের কাস্টম, এটা রুল। সেই পরম্পরা অনুসারে আজও দুর্গা নামটা এখনো আছে। কিন্তু আপনি ব্রাহ্মণ্যবাদী সমাজে দেখেন, তাহলে কি লক্ষ্য করবেন? মহিলাদের নাম দুর্গা চ্যাটার্জি, দুর্গা ঘোষ, তাই না? কিন্তু যারা নন সারেন্ডার ট্রাইব জনগোষ্ঠী, আমাদের মধ্যে যারা, দুর্গা নামটা কেবলমাত্র বেটা ছেলে। ডকুমেন্টস আমরা নিয়ে এসেছি, আধার কার্ড, যাতে আপনারা বুঝতে পারেন। এটার মধ্যে ফাঁকা যেন না থাকে আমাদের লড়াই। তো এটা হচ্ছে, যদি হয় এটা, তাহলে সেই এই চিত্রটাকে হতে পারে না। সারা বিশ্বের ইতিহাস কি বলে? ঐতিহাসিকদের রেফারেন্স আমরা চাই। মিথ্যা কাহিনীকে ঢুকিয়ে মানুষগুলোকে দমাতে চাচ্ছে। দুর্গার কোনো নৃতাত্ত্বিক এভিডেন্স রয়েছে? আর্কিওলজিক্যাল এভিডেন্স কোনো কিছু রয়েছে? দুর্গার কাল্পনিক নাম। মহিষাসুর ঐতিহাসিক নাম, হুদুর দুর্গা ঐতিহাসিক নাম। তো এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হতে হবে, কেননা এই অসুর সভ্যতা শুধু ভারতে ছিল না, গোটা বিশ্বে ছিল। আপনারা পাঁচটা যে মানব সভ্যতার বিবর্তনের ইতিহাস অনেকবার আলোচনা হয়েছে, ওই জন্য এইভাবে কথাগুলো আমি আপনাদের সামনে বলছি, কেননা সকলে এখানে সচেতন ব্যক্তিরাই বেশি এসেছে আমি মনে করি। এই জন্য এই স্ট্যান্ডার্ড আমাকে কথা বলতে হচ্ছে, কারণ সময় এত কিছু ব্যাখ্যা করার সময় নেই। তো এক সময় যে সারা বিশ্বের মানুষগুলো ছিল, এই অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষগুলো, আপনারা ভাষা তত্ত্ববিদ পরিমল চন্দ্র মিত্র, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এদের বইগুলো আপনারা জেনে নেবেন। এই যে বেবিলন সভ্যতা, যেটা অসুর সভ্যতা আমরা বলছি, এই বেবিলন কে বলা হয় মেসোপটেমিয়া, নাকি? এটাই তো। এই মেসোপটেমিয়া শব্দ, এটা কোন শব্দ? এটা কোন? অস্ট্রিক শব্দ। মেসোপটেমিয়া, ইরাক। আমরা যেটা জানলাম ইরাক, এখানে লেখা আছে জরথুস্ট্র, যেটা বুদ্ধের অনুগামী ছিল বা সূর্য উপাসক ছিল না। এই যে ইরাক যে শব্দ, এই শব্দটা কি? এটাও অস্ট্রিক শব্দ। ইর, আমরা সাঁওতাল দেশে দেখলে ইর, কোন জমি থেকে ধানকে কেটে নেওয়া, সেটা কি বলা হয়? ইর। ইর কোথা থেকে? ইরাক। আফ্রিকা সমস্ত দেশ যারা ভ্রমণ করেছিল, বললাম না, মাইগ্রেট হয়েছিল, যে যে দেশে যারা ভ্রমণ করেছিল, যে বললাম হিড়ি পিপিড়ি খচকামান চাম্পা এরে কয়ন্ডা বাদলি, এই সমস্ত দেশে ঘুরেছিল, তারা এক একটা করে নিদর্শন করেছে। আমরা জানি ভারতবর্ষে আর্য আক্রমণ হওয়ার পরে কিছু মানুষ এখান থেকে পালিয়ে যেতে হয়েছিল, ইতিহাসটা আমরা জানি। তো সমস্ত যে পালিয়ে গিয়েছিল, তার মধ্য দিয়ে আমরা লক্ষ্য করব, সেটাও ইতিহাস সোসাইটির মধ্যে রয়েছে। চিতান দিসম গ্রহর আলম চালা, চিতান দিসম গ্রহর আলম সেটা তল মিয়াকো গ্রহর সিকড়ি মিয়াকো, এগুলো গানগুলো ব্যাখ্যা করতে হবে আপনাদের সামনে। এগুলো গানগুলোকে ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যার টাইম তো নেই। তো এই জন্য আমি বলছি যে দয়া করে যে এই যে গানগুলোর মধ্যেও ঐতিহাসিক রয়েছে। আপনারা যারা লিখছেন, যারা সাহিত্য করছেন, যারা গবেষণা করছেন, এইগুলো জিনিসগুলো যদি আরো একটু গবেষণা করে, তাহলে প্রকৃত ইতিহাস আমরা অনুসন্ধান করতে পারবো। গবেষণা যদি আমরা, আর ইতিহাস তো শত্রুরা তাদের মতন লিখেছে। ভারতবর্ষের ইতিহাসের চ্যাপ্টারটা কি, যারা এটাকে নিয়ে পিএইচডি করছে, বড় বড় প্রফেসর হচ্ছে, কি এই যে ইতিহাসটা কি, সেটা হচ্ছে এক বিচারধারার ইতিহাসটা। শত্রুরা তাদের বিচারধারা অনুসারে ইতিহাস লিখছে। আমাদের মানুষ
সেটা বুঝতে পারছে না, সেই ইতিহাসটাকে তারা মনে করছে সেটাই তাদের ইতিহাস। যেহেতু তার পাশে ডক্টরেট লেখা আছে, পাস ডক্টরেট ডিগ্রি পেয়ে গেল মানে বিশাল। ইতিহাস তো সেটা নয়। ইতিহাসটা হচ্ছে গবেষণার বিষয়, পর্যবেক্ষণের বিষয়। আপনাকে বিভিন্ন তথ্য থেকে সেটাকে সিদ্ধান্ত নিতে হবে, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে এবং সংস্কৃতি সমস্ত থেকে তুলনা করে সেই ইতিহাসটাকে আপনাকে তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে গবেষণা করার প্রয়োজন রয়েছে। আর একটা শব্দ বলি, এই হুদুর দুর্গা যখন মারা হয়, ঠিক আছে, তারপরেই হয় দুঃখ দাসাই। দাসাইয়ের উৎপত্তি কিভাবে হয়েছে? সাঁওতাল কমিউনিটিতে দাসাইয়ের উৎপত্তি কি হয়? দাসাই মাছটা আসলো কি করে? দাসাই মাছটা কি করে আসলো? এই যে নাচটা দিল, আপনারা দেখলেন, এই নাচটা দিল না, এই যে আমাদের যারা সাথীরা, এটা দাসাই ছিল। দাসাই আসলো কি করে এবং বইটা কিভাবে ঢুকলো? অ্যাকচুয়ালি এগুলো তো গবেষণার বিষয়, আমি শর্টে বুঝিয়ে দিই আপনাদের, কেননা এই জিনিসটাকে আমাদের যেহেতু বিষয়বস্তুটা এটা গবেষণা প্রসঙ্গে কথা বলা। দাসাই এটা একটা মাসের নাম, ঠিক আছে? 12টা মাসে 12টাই নাম আছে। পুষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। আশ্বিন মাসটাকে বলা হয় সহায়, না মিলনদা? তারপরে আছে দাসাই, তারপরে দাসাই পরে সহায়। তো দাসাই মানে প্রকৃতি থেকে যেটা শিখেছে সেটাই তার মাসটা চিহ্নিত করা হয়েছে। যেমন আপনারা একটা ছাতা দেখলেন, মিলনদা এই খুব ভালো লাগলো। এই ছাতা পরবটা উৎপত্তি হয়েছে কি করে? চৈত মাসে ছাতা হয়, পাতা হয়, এগুলো অনেক ইতিহাসে গবেষণা। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে মাসগুলোর নাম হয়েছে কি করে? যেমন ভান্ডু হয় মানে ঘূর্ণিঝড়কে বলা হয় ভান্ডু। ভান্ডু মানে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় থেকে যে নামটা আছে ভাদ্র মাস, ঠিক আছে? সেইভাবে দাসাই নামটা কিভাবে এসেছে? কোনো এক কালে, প্রাচীন কালে কোনো এক সময় এই জনগোষ্ঠীগুলো, এই জনগোষ্ঠী একটা প্রকৃতির দুর্যোগের মধ্যে পড়েছিল এবং সেটাকে কি বলা হয়, আগুনের জলের মধ্যে সেটাকে কবলে পড়েছিল। সেখান থেকে তারা পরিত্রাণ হয়। দা মানে জল, সাই মানে সেঙ্গেল, দাসাই মানে সেঙ্গেল দা মানে অগ্নি বৃষ্টি হওয়ার পর শান্ত হয়ে যায়, সেখান থেকে নামটা হয় দাসাই মাসটা। সেই সময় দাসাই মাসটা, কিন্তু দাসাই পরবটা উৎপত্তি হলো কি করে? সভ্যতার যখন বিবর্তন, একটা কৃষি ব্যবস্থা, সোসাইটি, অষ্টিক জনগোষ্ঠীর মানুষগুলো যখন পরিপূর্ণ হয়ে গেল, তখন তারা নিজেরা মনে করলো যে এই যে আমরা তো খাওয়া তো পেলাম, তাহলে শরীরটাকে ঠিক করতে হবে। তার জন্য তারা চিন্তা করেছিল হেলথ বা স্বাস্থ্য বিজ্ঞান। এই সময় স্বাস্থ্যকে ঠিক করার জন্য কি লাগবে? ওষুধ লাগবে, ঠিক আছে? ভেষজ ওষুধ, সেটা গবেষণা করতে কিন্তু এই জনগোষ্ঠী তখন শুরু আরম্ভ করে দেয়। এই সময় যারা ভালো জানতো তাদেরকে বলা হতো মাস্টার বা গুরু, ঠিক আছে? তো যারা এই গুরু ছিল বা মাস্টার যারা ছিল, তাদেরকে গ্রামের যারা থাকলো বা শহরে যারা থাকলো তাদেরকে শিখাতো কোন ওষুধ, কোন গাছ কি খেলে কি হয়, এটাকে যখন শিখাতো, সেই আসরকে বলা হতো গুরু আখড়া। মিলন না বুঝতে পারবে আমার কথা? গুরু আখড়া আর চেলা আখড়া। চেলা মানে শিষ্যদের আখড়া। জ্যৈষ্ঠী মাস থেকে আরম্ভ হতো, এই দাসাই চাঁদ পর্যন্ত এদেরকে শিষ্য এবং গুরুরা শিখাতো বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ওষুধের নাম। সেই সময় যখন শিখলো, শিকার পর যে গুরু যখন শিকার করে তাকে শিষ্যদের ডিগ্রি প্রাপ্ত দিল, কোন ওষুধ কতটুকু লাগবে, এটার জন্য তারা শিষ্যরা তখন কি করত? যে গুরু তাদেরকে শিখিয়েছে সেটা গ্রামে গ্রামে, দেশে দেশে তার বিদ্যা, কোন বিদ্যাটাকে প্রচার করত। এই সময়ে দাসাইটার উৎপত্তি, যে ওরা যে শিখেছে আনন্দের সঙ্গে সেটাকে প্রচার করত, এই সময়ে দাসাইয়ের উৎপত্তি। এই জন্যই দাসাইয়ের প্রথম গানটা হচ্ছে যেতে লেগে গ্রহ সুমে সিন্দুর, যেতে লেগে গ্রহ আইনম কাজল।
চেতে লেগে গ্রহ সুনুমে সিঁদুর, চেতে লেগে গ্রহ আইনম কাজল, দেশ দানার লেগে গ্রহ সুনুমে সিঁদুর, আর দিশম সাগা লেগে গ্রহ আইনম কাজল। মাত্র মানে কিসের জন্য আমরা দেশ ঘুরবো, কিসের জন্য আমরা ভ্রমণ করবো? কেননা আমাদের গুরুর যে মতামত সেটাকে প্রচার প্রসার করবার জন্য। এইভাবে ছিল। এই দশাইকে বলা হতো সুখ দশাই। ঠিক আছে? যখন আর্য জনগোষ্ঠী, যখন আমাদের যে রাজা সম্রাটকে মেরে দেওয়া হলো, মেরে দেওয়ার করার পরে সেটা হয়ে যায় দুঃখ দশায়। যেহেতু সমাজের মধ্যে গুরু এবং শিষ্য পরম্পরা ছিল, এই লড়াইটা আর্য বিরুদ্ধে অনার্য জনগোষ্ঠী, গুরু যারা ছিল, গুরু এবং শিষ্যরা সেই লড়াইটাকে পরিচালনা করেছিল। তখন সেই গানটা হয়, হায় রে হায় রে হায় রে হায় রে, মানে এটা দুঃখের গান। তারপরে সেই গানটা হয়, চেতে লেগে গ্রহ দিবিরে দুর্গা কিন ঢুকেন, চেতে লেগে গ্রহ দিবিরে দুর্গা কিন বাহির, দেশ লেগে গ্রহ দিবিরে দুর্গা কিন ঢুকেন, ঋষভ লেগে গ্রহ কিন বাহির। দুর্গা, দুর্গাটাকে দেবী, দেবী মানে আমরা কিন্তু অস্ট্রিক জনগোষ্ঠী যারা রয়েছি বা যারা ট্রাইব রয়েছি বা কোন রয়েছে, আমরা কিন্তু দেবী, আমরা দেবী বলি, দুর্গা বলি না। দুর্গা আমরা দুর্গাকে বলি। দেবী মানে ওই মহিলা। দেবী শব্দের অর্থ হচ্ছে শয়তান। অসুর শব্দের অর্থ মহান, বলবান, প্রাণবান, নেতৃত্বকারী। সমস্ত শব্দের, শুভ শব্দের অর্থ হচ্ছে অসুর। যেমন আমরা একটা শব্দ জানি, বাবু সাহেব কোন ব্যক্তির নাম, বাবু সাহেব ব্যক্তির নাম, ব্যক্তির নাম নয়, এটা একটা পদ। ঠিক তেমনি যারা সম্মানীয় অর্থে যারা ছিল সমাজে তৎকালীন, তাদেরকে আর্য দেবতারা তাদেরকে কি বলেছিল? অসুর। অসুর মানে মহান। गर्व से कहो असुर है। जय असुर, जय असुर, जय असुर। গর্বের বিষয় ছিল আমরা মহান। কারা মহান? ভারতীয়রা। ভারতীয়রা ছিল অসুর, মহান সংস্কৃতির মানুষ, মহান সভ্যতার মানুষ। গর্বের সঙ্গে সেটাকে বলতো। অসুর মানে মহান। এখন যেমন আমরা কাউকে বলি তুমি তো মাস্টার, নাকি? তাহলে ভাববে বাহ, সমাজে আমাকে একটু কি বলছে, এত আমাকে আদর করছে, মাস্টার, ব্যারিস্টার। বুঝতে পারলেন? সেই রকমের অসুর শব্দটা ছিল সেরকম। অসুর মানে মহান মানুষ, অসুর মানে মহান মানুষ। আর এখন তাদের যে গাঁজাখুড়ো গল্প আর পুরাণ বৈদ্যুতিক যে সিনেমা, সিরিয়াল আর টিভি সিরিয়াল আর পুরাণ ব্যাখ্যা করে সিনেমা, চিত্র, নাটক সমস্ত কিছু তৈরি করে অসুর মানে বাবা রে ধরে ফেলবে না। এগুলো কি হয়েছে? এগুলো যে আমি বললাম যে থিওরিতে চলছে, যে থিওরিতে রাশিয়াকে, আমেরিকা রাশিয়াতে দেশ শেষ করেছিল, জন ফস্টার যে কথাটা বলেছে সেই থিওরিতে যাচ্ছে। এই জন্য সিনেমা, টিভি চ্যানেল সমস্ত কিছু সাহিত্য ওইভাবে রচনা করেছে। আর আমাদের মানুষকে মেরে ফেলছে। আমরা বলছি বাপ রে, অসুরদেরকে শেষ করে দিয়েছে। অসুর মানে মহান। অসুররা হচ্ছে পৃথিবীর প্রথম মানবতাবাদী। অসুররাই প্রথম বিশ্বের প্রথম সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি তৈরি করেছিল। অসুররাই প্রথম সারা বিশ্বের যে বৌদ্ধিক বিচারধারাকে প্রচার করেছিল। অসুররা প্রথম কৃষি ব্যবস্থা শিখিয়েছিল। অসুররা প্রথম মানব সভ্যতা কিভাবে বাঁচতে হয় সেই সভ্যতার ধারক অসুররাই শিখিয়েছিল। অসুর মানে, অসুর কনসেপ্টটা আমাদের ব্রাহ্মণ্যবাদের সত্যি শিখিয়ে গেছে। কারণ আমাদের শিক্ষিত সমাজ যারা শিখিয়েছে, তারা কিভাবে শিখিয়েছে? পাখি কথা বলে, গায়ে দুধ দেয়। কি দাদা, কথাটা ঠিক বলছি? পাখি কথা বলে, গায়ে কি দুধ দেয়? আপনার ছেলে আমাদের সমাজ ব্যবস্থার যে আমরা সংবিধান 1952 সালে পর থেকে অর্থাৎ 50 সাল থেকে যেভাবে সিলেবাসটাকে তৈরি করেছে, পাখি কথা বলে, গায়ে দুধ দেয়, আমাদের মাথায় আর কিছু ঢুকলো না। যুক্তিবাদ একটা প্রতিষ্ঠিততা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমাদের সমাজে প্রফেসর হোক, প্রিন্সিপাল হোক, আইএস হোক, আইপিএস হোক, এই ডিগ্রিধারী ব্রাহ্মণ্যবাদী সিলেবাসের থেকে মহাপণ্ডিত হবে। পাখি কথা বলে, পাখি কি কথা বলে? একজন সায়েন্সের টিচার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজ্ঞানী,
সে কখনো বলতে পারে না ভগবান আছে কি না। সে বলবে হ্যাঁ হতে পারে, হতে পারে। ভগবান আছে কি দেখেছেন? না তো দেখিনি। কোথায় দেখেছেন? ওই যে বাইবেলে লেখা আছে, ওই যে কোরআনে লেখা আছে, ওই যে হিন্দু শাস্ত্রে আছে, ওই সিনেমাতে দেখেন গোটা। আমরা হচ্ছে কালচারি গোলাম। এই গোলামটা ভিতর থেকে রয়েছে বলে আমরা মুক্তি করার পথ খুঁজে পাচ্ছি না। এই কারণে এই কালচার রেভলিউশনটা এত অত্যাধিক প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করছি। তারপরে তাহলে অসুর হুদুর দুর্গাকে মারা যাওয়ার পরে বুরুংটা আসলে, সেটার বুরুংটার নাম হচ্ছে কি দুধ দাসাই। বুরুং শব্দটা, বুরুং মানে ওই যে বাদাই, এটা এরা নিয়ে আসেনি, নিয়ে এসেছিল। দেখছিলেন তো আপনারা, দেখছিলেন রেলিটা? বুরুং, বুরুং মানে লাউয়ের যে থাকে সেটা, সেখানে কি থাকতো? অস্ত্র। কি থাকতো? অস্ত্র, তীর, ধনুক, লড়াইয়ের জন্য অস্ত্র। যে লড়াই, যে স্ট্র্যাটেজি, যে ওরা যাবে আসবে, সেই স্ট্র্যাটেজিটা দক্ষিণবঙ্গে আপনারা লক্ষ্য করবেন না মিলনদা, সেই লড়াইটাকে বলা হয় লবয়ে নেই। মানে মনে হচ্ছে লড়াইটা আমি দেখাতে পারতাম আপনাদের সামনে, মনে হয় লড়বে এরকম থাকবে, স্ট্র্যাটেজি এরকম থাকবে, এবং সেই সবসময় তাকাবে দরজার দিকে। কেননা আক্রমণ হওয়ার পরে আমাদের নারী সমাজ, যেহেতু আর্যরা তো যেদিক থেকে এসেছিল, আসতে আসতে তাদের নারী মারিত সমস্ত মারা গেছে। এই দেশের মানুষ মানে নারীগুলোকে বন্ধ রেখেছিল, এটা আমরা জানি ইতিহাসে। ব্রাহ্মণরাকে কখনো নারী নিয়ে এসেছিল আর্যরা? নিয়ে আসতে পারেনি। কেন? ছিল, কিন্তু আস্তে 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 তাদের মারা গেছে। এখানে তার নারীগুলোকে বিয়ে করেছে, মহিলাগুলোকে বিয়ে করেছে, এটা আমরা জানি। তো ওরা আমাদের সমাজের জনগোষ্ঠী, তারা মহিলাগুলোকে ওরা চিন্তাই করে। এই মহিলাগুলোকে সেখান থেকে মুক্তি করাবার জন্য লড়াই চালিয়েছিল এবং অনবরত লড়াই দিয়েছে হাজার হাজার বছর। সেই লড়াইয়ের রেসটা কিন্তু এখনো থামেনি। থেমেছে কি? থামেনি, চলছে। আমরা একটু আরম্ভ করেছি, এখানে মিলনদা কলকাতাতে আরম্ভ করেছে, আমরা উত্তরবঙ্গে আরম্ভ করেছি। তো এই জন্যই তো এখানে একটা গান রয়েছে, আপনাদের তো বলে রাখি। ওকারে হো ভুবন সারিকান, ওকারে হো কাসারা বাকান, শর্মা চট রে হো ভুবন সারিকান, আওয়া লাতার রে প্রহর কাসারা বাকান। তার মানে ভুবনটা পরে এসেছে। সুতরাং দাসায়ের সঙ্গে ভুবনটা পরে এসেছে, সেই স্মৃতি এখনো রয়েছে। এবং গানের মধ্যেও রয়েছে যে আর্যদের সঙ্গে অনার্যদের লড়াই হয়েছে, দাদার ইন্দ্র সিং, হ্যাঁ বাহিদকে, এগুলো কাহিনীগুলো সমস্ত কিছু আর্য যে হুদুর দুর্গা যে নিহত করেছিল আর্যরা, তার ইতিহাস স্পষ্টভাবে আমাদের সমাজের মধ্যে রয়েছে। সুতরাং হুদুর দুর্গা কোনো কাল্পনিক নাম নয়, হুদুর দুর্গা কোনো মানে মিথক নয়, এটা একটা ঐতিহাসিক। তার জন্য ভারতীয়দের কাছে বা সারা বিশ্বের কাছে, যেমন আজ পর্যন্ত হরপ্পা সভ্যতার লিপিটিকে উদ্ধার করতে পারছে না, আমি অনুরোধ করবো এই সোসাইটিকে একটু রিসার্চ করলে মনে হয় আমাদের লড়াই শক্তিপূর্তি করবো। এই লড়াই মনে রাখবেন, ভারতবর্ষের লড়াই আপনারা মনে করতে পারেন গুটি বনাম গুটি লড়াই, মানে রাজসত্তা বনাম রাজসত্তার লড়াই, এটা ভুল করবে। যেমন এটা যদি বলি রাজসত্তার বনাম রাজসত্তার লড়াই, তাহলে ভুল করবে। এই লড়াই ছিল, থাকবে আগামী দিনে, সেটা হচ্ছে সংস্কৃতি বনাম সংস্কৃতি। সংস্কৃতি বনাম সংস্কৃতির লড়াই। আমাদেরকে গোলাম বানালো, আমাদেরকে দাস দাস বানালো, আমরা প্রতিবাদ করতে পারছি না। মাও সিতুং কি বলছে? আপনি যখন গর্তে নেমে যাবেন, গর্তের জন্য উঠার চেষ্টা করবেন, নাকি? মাও সিতুং এর ফর্মুলা কি বলছে? আপনি গর্তে উঠে পড়ে গেছেন, তো আপনি চেষ্টা করবেন সেখান থেকে উঠার। ভারতবর্ষের জনগোষ্ঠী গর্তের মধ্যে পড়ে গেছে, তো উঠার চেষ্টা করছে কি? চেষ্টা করলেও কাকড়ার মতন ধরে ফেলছে, নাকি? তো এই যে মানুষ চেষ্টা করতে পারছে না উঠার থেকে, এই হাজার বছরের গোলামি থেকে, এই হাজার বছরের বঞ্চনা থেকে কেন করতে পারছে না? কেন? আমরা সাংস্কৃতিকগতভাবে গোলাম। এই সাংস্কৃতিকগত যতদিন পর্যন্ত আমরা গোলাম থাকবো, আমরা সেখানেই থাকবো, ভারতবর্ষ সুন্দর ভারতবর্ষ তৈরি করতে পারবো না। এই জন্য সাংস্কৃতিক বিপ্লব ছিল, থাকবে আগামী দিনে। সাংস্কৃতিক বিপ্লব ছাড়া সমাজ গঠন হবে না, আর সমাজ গঠন যদি না হয় তাহলে রাজসত্তা ক্ষমতা দখল হবে না, আর ক্ষমতা যদি দখল না হয় তাহলে ভারতীয় বাবা সাহেবের সংবিধানও ইমপ্লিমেন্ট হবে না। আর এই সংবিধান যদি আমরা ইমপ্লিমেন্ট না হয়, আমরা বললাম আজকে যেমন বলছে
না জানতে আমরা আমরা বলছি, আমাদের মানুষগুলো ওরা শিখিয়ে দিয়েছে এ দেশটার নাম হিন্দুস্তান, হিন্দুস্তান, হিন্দুস্তান। আরে হিন্দুস্তান তো পলিটিক্যাল নাম, একটা রাজনৈতিক নাম। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে একটা খেলা হয় ফুটবল, শুনেছেন কি না? এটা শহর বাজারের মানুষগুলো, আমরা গ্রামে থাকি তো, গ্রামের নাম বলেছে একাদশী, মানে নির্দিষ্ট কোনো নাম। একাদশী মানে বিভিন্ন গ্রামে বিভিন্ন স্পোর্টের প্লেয়ার একসঙ্গে একটা টিমের নাম রেখেছে, তার নাম হচ্ছে একাদশী, ঠিক আছে, খেলবে। তো ভারতের আমাদের শত্রুরা নাম দিয়েছে হিন্দু। এই হিন্দু নাম দিয়ে কি করছে? আমাদেরকে লুট করে নিচ্ছে। ব্রাহ্মণরা কখনো হিন্দু বলেনি, আগে হিন্দু বলতো, এখন ধীরে ধীরে যেহেতু এই যে আমাদের কাজ বিভিন্ন প্রান্তে হচ্ছে, এখন সেই হিন্দু নামটা বাদ দিয়ে এখন সনাতন দিকে যাচ্ছে। কেননা বুদ্ধের নামটা কাউন্টার করবে, মেরুকরণ করবে, এটাই হচ্ছে ব্রাহ্মণবাদী শক্তির নাম। তো এই দেশের নাম কি ছিল? অশোকের সময় জম্মুদেব। তার আগে নাম কি ছিল? নাগদ্বীপ। নাগদ্বীপের আগে নাম কি ছিল? সিঙ্গারদ্বীপ। সেটাকে আমরা কি বলি? সি অফ। তার আগে গন্ডওয়ানা, নাগদ্বীপ, সিঙ্গারদ্বীপ, সি অফ বিশ্বপ, তারপরে জম্মুদ্বীপ, নাগদ্বীপ পরে জম্মুদ্বীপ, তারপরে ভারত নাকি ব্রিটিশের পরে ইন্ডিয়া, যদিও এগাস্তেনি ইন্ডিকা কেউ বলেন, এগাস্তেনি ইন্ডিয়া কথাটা অনেক পুরনো। তো যাই হোক, এই দেশের নাম হচ্ছে এখন বাবা সাহেবের সংবিধিত লিখিত অনুসারে এই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের সংবিধান সকলের সমান অধিকার দিয়েছে। যে সংবিধান বিশ্বে কখনো এরকম সংবিধান রচনা করতে পারেনি। তো বাবা সাহেবকে তাকে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে বা অসমেনিয়া ইউনিভার্সিটি থেকে তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল। যে সংবিধান সকলের জন্য সমান অধিকার দিয়েছে, যে সংবিধান সমস্ত মানুষের জন্য সমান অধিকার দিয়ে একটা সুন্দর ভারতবর্ষ তৈরি করতে চেয়েছে বাবা সাহেব আম্বেদকর, যার সংবিধানের দর্শনের মধ্যে রয়েছে বাবা সাহেব বুদ্ধের নীতি, সাম্যের নীতি। বাবা সাহেব সম্পূর্ণ বুদ্ধময় ভারতকে তৈরি করার জন্যই আমাদের লিখিত যে দলিল, স্বাধীনতার দলিল, সেই দলিলটা হচ্ছে ভারতীয় সংবিধান। সেটা বাবা সাহেব চেয়েছে কেন? বুদ্ধের যে দর্শন, সম্রাট অশোকের যে নীতি, সেটা সম্পূর্ণভাবে এই সংবিধানের মধ্য দিয়ে প্রয়োগ করার চেষ্টা চালিয়েছে। এই কারণে আমাদের যারা শত্রু, তারা কখনো ভারতের সংবিধান ইমপ্লিমেন্ট করতে চাইবে না। কেননা ভারতের সংবিধান তারা ইমপ্লিমেন্ট করতে চাইবে না এই কারণে, ভারতের সংবিধান যখন 1950 সালে লাগু হয়, তখন তাদের যে হেড অফিস, সেখানে কিন্তু নেপালে গিয়ে বসে তারা প্রতিজ্ঞা শপথ করেছিল, ভারতে বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধান, লিখিত সংবিধান ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে, সেই সংবিধানের মধ্যে যে ভারত বুদ্ধময় হবে, সেই সংবিধানের মধ্যে দিয়ে ভারত অশোকের ভারত হবে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে চাই না। এই জন্য জোর করে এই সংবিধানকে ইমপ্লিমেন্ট না করা দেশদ্রোহের মতন কাজ চলছে। সাথে আপনারা আমার কথা শুনলেন, এই কথা আপনারা মনোযোগ দিয়ে আমার কাছে শুনলেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। আরেকবার জয় হোক।